नमस्कार आमी सुंदरबन रामकृष्ण आश्रम ओ केजी नार्सारी स्कूलेर गणित विभागेर असिस्टैंट टीचार। आमी एखन क्लास 4 अंकेर क्लास नेब। तार आगे समस्त छात्र छात्रीदेर क्लास 4 तथा आमादेर रामकृष्ण आश्रमेर समस्त छात्र छात्री एवं अभिभावक अभिभाविकादेर तत्सह आमादेर स्कूलेर समस्त टीचार एवं संगे हेडमास्टर मशाई एवं आमादेर स्कूलेर जत मैनेजिंग कमिटी आछे तिनादेरके शारद शुभेच्छार अग्रिम शुभेच्छा जानाई। सेई जानिए आमी आजकेर क्लास 4 एर गणित क्लास शुरू करछि। एई गणित क्लासेर शुरूर आगे आमरा जे पर्यन्त क्लासगुलो करे नियेछि बा आमादेर परीक्षार पर आबार जे एकटा क्लास हये गेछे गड़ हये गेछे आमादेर गणित साबजेक्ट अन्य एकजन स्যার नियेछेन। तारपरे चैप्टारे आमरा करब ঐকিক नियम। सेई ঐকিক नियमटा कि सेटा आगे जानबो, तारपरे आमरा किन्तु गणितेर मध्य प्रवेश करब। ঐকিক नियमटा कि किन्तु आमि एखाने किन्तु लिखे दिएछि। ঐকিক नियम गणितेर एमन किछु समस्या आछे जेगुली समाधान करते सबार आगे एकटिर मूल्य ओजन परिमाप बा दूरत्व निर्णय करे निते हय। এই নিয়মকে ঐকিক নিয়ম বা এককের নিয়ম বলা হয়। আরেকবার বলছি, যেটা মেন কথা যেটা আছে, গণিতের এমন কিছু সমস্যা আছে যেগুলি সমাধান করার ক্ষেত্রে একটির যেখানে আন্ডারলাইন করা আছে একটির মূল্য ওজন পরিমাপ বা দূরত্ব নির্ণয় করে নিতে হয়। আমি অঙ্ক যখন করব, ম্যাথমেটিক্সটা যখন ক্যালকুলেশন করব, প্রথমে যে কোনো যে রাশিটা থাকবে তার একটির মানে একটির মূল্য কত হবে বা 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে বা 1 কিগ্রার ওজন কত হবে, এই যে বিষয়গুলো, এই জন্য বলা হয়েছে একটির মূল্য বা ওজন বা পরিমাপ বা দূরত্ব নির্ণয় করে নিতে হয়। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমার প্রথম কাজটা হবে এটাই। সেইটা করার পর কিন্তু আমরা কিন্তু অঙ্কের সমস্যা সমাধান করব। তাহলে ছাত্রছাত্রীরা ক্লাস 4 এর প্রথম যে ঐকিক নিয়মের কনসেপ্টটা এটা আগে তোমাকে কিন্তু বুঝতে হবে, তারপরে কিন্তু আমরা কিন্তু অঙ্কে যাব। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। ধরো বলা আছে যে 4টি পেনের দাম 20 টাকা হলে 10টি পেনের দাম কত? 10টি পেনের দাম কত? আমরা কি করব? আমার যে কথা অনুযায়ী ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী আমি কি বলেছি যে প্রথমে আমি একটির মূল্য বার করব। মূল্য একটির সে মূল্য হতে পারে, ওজন হতে পারে বা পরিমাপ হতে পারে বা দূরত্ব হতে পারে, যে কোনো হতে পারে। আমার প্রথম কাজ হবে একটি পেনের মূল্য কত বার করা। তাহলে 4টি পেনের মূল্য 20 টাকা। তাহলে আমি যদি লিখি 4টি পেনের মূল্য 20 টাকা, তাহলে আমি যদি নিচে লিখি একটি পেনের মূল্য, আমরা বারবার না লিখে ডট ডট ঐকিক নিয়মের ক্ষেত্রে এটা করতে পারি। একই ভাষা বারবার না লিখে আমরা ডট ডট চিহ্ন দিয়ে করতে পারি। তাহলে একটি পেনের মূল্য তাহলে কি হবে? কম হবে না বেশি হবে? এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম কিন্তু আগে জানবো এই একটির যখন বের করব তখন সে মূল্য বের করতে হোক, দূরত্ব বার করতে হোক বা সময় বের করতে হোক বা পরিমাপ যে কোনো জিনিস বের করতে হোক না কেন, যে কোনো রাশির, সেটা দেখব কম হবে না বেশি হবে একটির ক্ষেত্রে। মানে একটি পেনের মূল্য বা 1 কিলোমিটার যেতে বা একদিনে কাজ করতে কত সময় লাগবে, এই যে একটির ক্ষেত্রে সেটা কম লাগবে না বেশি লাগবে। তাহলে আমি যদি 4টি পেনের মূল্য যদি 20 টাকা হয়, নিশ্চয়ই একটি পেনের মূল্য কমই হবে। যদি কম হয় তাহলে আমাদের অঙ্কটা করতে হবে কি? ভাগ করতে হবে। আর যদি বেশি হয় গুণ করতে হবে। তাহলে কি করব? তাহলে আমরা এখানে 20কে 4 দিয়ে ভাগ করব। এই রাশিটা সবসময় খেয়াল রাখবে, এখানে যেটা থাকবে সেটা সবসময় উপরে হবে, লবে হবে, আর যেটা এইটা সবসময় হরে চলে যাবে। তাহলে ভাগ হয়ে গেল। তাহলে একটি পেনের মূল্য কত হয়ে গেল? 20কে 4 দিয়ে ভাগ করলে কত হলো? 5 টাকা। তাহলে প্রথম কাজ হবে ঐকিক নিয়মের প্রথম কাজ হবে একটি পেনের মূল্য বার করা। তাহলে একটি পেনের মূল্য মানে মোট মূল্য বাই মোট যে পেন সংখ্যা, তার মানে
আমি যদি একটি পেনের মান মূল্য বের করতে যাই, তাহলে প্রথম ধাপে আমার কি করতে হবে? প্রথম ধাপে আমাকে করতে হবে মোট মূল্য ভাজিত মোট জিনিস বা জিনিসের সংখ্যা তাহলে কি পেলাম? মোট মূল্য ছিল, এখানে কি ছিল? মোট মূল্য ছিল 20 আর জিনিসটা ছিল কত? 4টে। তাহলে ভাগ করলে কত পেয়েছি আমরা? 5। তাহলে 5 টাকা আমি এইভাবে পেয়েছি। তাহলে প্রথম ধাপ হচ্ছে এটাই। তাহলে আমি যখন একটির মূল্য পেয়ে গেলাম, তাহলে এবার বলো তো, তাহলে মোট মূল্য কত? 10টির মূল্য কত? তাহলে এবার আমি কি করবো? এখানে আমি করবো কি? তাহলে 10টি পেনের মূল্য, তাহলে আগের তুলনায় বেশি হবে না কম হবে? সবসময় ভাববো আগেরটাই ছিল, একটি মূল্য যদি 5 টাকা হয়, তাহলে 10টির মূল্য বেশি হবে না কম হবে? নিশ্চয়ই 10টির মূল্য বেশি হবে। তাহলে 10টির মূল্য যখন বেশি হবে, বেশি হলে গুণ করতে হয়, তাহলে আমরা কি করব? এই 5-এর সঙ্গে এই 10টা গুণ করে দেবো। তাহলে কত হবে? 50 টাকা। তাহলে প্রথম ধাপ ছিল এইটা, দ্বিতীয় ধাপ হলো এইটা। তাহলে দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কি হলো? তাহলে মোট মূল্য মানে দ্বিতীয় ধাপটা কি হলো না, মোট মূল্য বের করতে হলে কি হবে না, একটির মূল্য গুণিতক একটির মূল্য কত? 5 টাকা বেরিয়েছে। আর যে মোট যে সংখ্যা মানে জিনিসের সংখ্যা, মোট জিনিসের সংখ্যা তাহলে এইটা হচ্ছে প্রথম ধাপ আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আমি প্রথম ধাপের ক্ষেত্রে এটা বলেছি আর দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এটা বলেছি। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমাদের ঐকিক নিয়ম করার ক্ষেত্রে যে দুটো ধাপ আমি অবলম্বন করলাম, সেই দুটো ধাপ কিন্তু যদি অবলম্বন আমরা করতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কটা করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার আমরা এই ঐকিক নিয়ম করতে গেলে দুটো সম্পর্ক আছে, সেই সম্পর্ক দুটো কিন্তু আমি এখানে লিখেছি, সম্পর্ক আছে, এই সম্পর্ক দুটো কিন্তু লিখেছি। সরল সম্পর্ক এক আর হচ্ছে সরল সম্পর্ক, আর বি হচ্ছে ধরো ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্কটা কি? যখন দুটো রাশির সঙ্গে কম্পেয়ার করা হয়, তখন যদি দেখি কোনো একটা রাশির মান বাড়ার সঙ্গে সঙ্গে অপর রাশিটার মানও বেড়ে যাচ্ছে। ধরো আমি বললাম এই যে এখন এই যে অঙ্কনটা করলাম, 4টি পেনের মূল্য 20 টাকা, সেখানে 10টি পেনের মূল্য কত পেলাম? 50 টাকা। তাহলে 4টি পেনের থেকে 10টি পেনের সংখ্যা বেড়ে গেছে। বাড়ার সঙ্গে সঙ্গে 4টি পেনের দাম যেখানে 20 টাকা ছিল, 20 টাকা থেকে কিন্তু বেড়ে কিন্তু 50 টাকা হয়েছে। মানে এই 4টে পেনের সংখ্যা মানে পেনের সংখ্যা যেই বেড়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু মূল্যটা বা দামের পরিমাণও কিন্তু বেড়ে গেছে। তাহলে যদি এমন কন্ডিশন দেখি, এমন ক্ষেত্র দেখি, কোনো একটা গণিতের ক্ষেত্রে একটা রাশি বাড়ার সঙ্গে সঙ্গে অপর রাশিটা বেড়ে যাচ্ছে, বা যদি এমনও হয় যে একটা রাশি কমার সঙ্গে সঙ্গে অপর রাশিটাও কমে যাচ্ছে। ধরো এখানে আমি লিখলাম 4টি পেনের মূল্য 20 টাকা, তাহলে একটি পেনের মূল্য কত হয়েছে? 5 টাকা হয়েছে। তার মানে 4 থেকে যে 1, তাহলে কি নিশ্চয়ই পেনের সংখ্যা কমেছে? কমার সঙ্গে সঙ্গে দামের সংখ্যাও দেখো, মূল্য 20 টাকা ছিল, 5 টাকা হয়েছে, কমে গেছে। তার মানে কমার সঙ্গে সংখ্যা কমছে। যদি এমন কন্ডিশন হয় কোনো গণিতের ক্ষেত্রে যে একটা রাশি বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপর রাশিটা বৃদ্ধি পাবে বা বাড়বে, আর একটা রাশি কমার সঙ্গে সঙ্গে অপর রাশিটা যদি কমতে থাকে, তাহলে ওই দুটো রাশি পরস্পর কিন্তু সরল সম্পর্ক। যেমন এখানে আমি কয়েকটা সরল সম্পর্ক হতে পারে, যেমন জিনিসের পরিমাণ আর তার মূল্য। যেমন আমি যেই অঙ্কটা করেছি, যে জিনিসের মূল্য মানে ওই 4টি পেনের মূল্য 20 টাকা, সেখানে তোমরা দেখো যে পেনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দামের সংখ্যা কিন্তু মূল্যের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তার মানে এখানে কিন্তু এটা কিন্তু জিনিসের পরিমাণ ও তার মূল্য কিন্তু সরল সম্পর্কে আছে। ঠিক একই রকম ক্ষেত্রে সময় ও দূরত্ব বলা হয়েছে। সময় ও দূরত্ব কীরকম? ধরো আমি বাড়ি থেকে আমি স্কুলে আসতে আমার সময় লাগে ধরো 1 ঘন্টা। আমি আমার বাড়ি থেকে আমার এই স্কুলে আসতে আমার সময় লাগে ধরো 1 ঘন্টা। আমি যদি মনে হলো আজকে আমি স্কুলে যাব না, আজকে আমার ভ্যাকেশান আছে, পুজো ভ্যাকেশানে আমি ডায়মন্ড হাওড়া বেড়াতে যাবো বা কলকাতা বেড়াতে যাব, তাহলে নিশ্চয়ই আমি বাড়ি থেকে আমার কলকাতা যেতে গেলে আমার সময় নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে ঠিক একই রকম ক্ষেত্রে সময়ের দূরত্ব, আমার সময় যত আমার দূরত্ব বাড়ছে, মানে এখান থেকে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব যা, নিশ্চয়ই আমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব অনেক বেশি। তাই জন্য যেই দূরত্ব বেড়ে গেছে সময় কিন্তু বাড়বে। তাহলে এই দূরত্ব সময় কিন্তু সেই সরল সম্পর্ক। ঠিক একই রকমভাবে সময় ও কার্য,
সময় ও কার্য কীরকম? ধরো আমি একটা কাজ করতে চাইছি। কি কাজ? ধরো আমি পড়াশোনা করব, পড়াশোনা আমার কাজ। আমি দুদিনে দেখলাম আমি 10 পৃষ্ঠা পড়াশোনা করতে পেরেছি, 10 পৃষ্ঠা মুখস্থ করেছি। দুদিনে আমি 10 পৃষ্ঠা মুখস্থ করেছি বাংলা। এবার আমাকে যদি বলা হলো আমাকে 5 দিন সময় দেওয়া হলো, তাহলে আমি 5 দিনে কত পৃষ্ঠা মুখস্থ করব? ঠিক একই রকমভাবে আমি যদি দুদিনে 5 পৃষ্ঠা মুখস্থ করি, তাহলে একদিনে কম করবো না বেশি করব? একদিনে নিশ্চয়ই কম করবো। তাহলে কত কম করব? তাহলে 5/2 কম করে আমার ভাগ করতে হবে। তাহলে আমাকে যদি কতদিন সময় দেওয়া, যদি 10 দিন সময় দেওয়া হয়, আমি 10 দিনে কত পৃষ্ঠা পড়বো? তাহলে কী করবো? এর সাপেক্ষে গুণ করতে হবে। তাহলে 5/2 × 10, তাহলে 2 5 10 কাটাকাটি করতে হয়, তাহলে 5 × 5 মানে 25। তাহলে 25 পৃষ্ঠা কিন্তু আমি মুখস্থ করতে পারবো। আমাকে যদি 10 দিন সময় দেওয়া হয়, তাহলে কিন্তু 25 পৃষ্ঠা মুখস্থ করবো। তাহলে দেখা যাচ্ছে কি সময় যত আমি বাড়ছে, কার্যের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। মানে আমি যে পড়ার মানে হোমওয়ার্ক করার কাজটা বা CW করার যে কাজটা স্কুলে যেগুলো আমরা দিই তোমাদেরকে, তার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমি ধরো দুদিনে, আমি যে বললাম দুদিনে আমি ধরো 5 পৃষ্ঠা কাজ করেছি। আমাকে যদি একদিন দেওয়া হয়, নিশ্চয়ই 5 পৃষ্ঠা কাজ করতে পারবো না, 5 পৃষ্ঠা মুখস্থ করতে পারবো না, কম করব। তার মানে কি সেই একই রকম সময় যত কমছে কাজের পরিমাণও কমছে, সময় যত বাড়ছে কাজের পরিমাণও বাড়ছে। ঠিক এই রকম জিনিসগুলোকে আমরা বলবো সরল সম্পর্ক। ঠিক এই রকম জিনিসগুলোকে বলবো আমরা সরল সম্পর্ক। তো এই সরল সম্পর্ক সম্পর্কিত কয়েকটা অঙ্ক করা যাক, তারপর আমরা ব্যস্ত সম্পর্কে যাব। ঠিক আছে? সরল সম্পর্কে একটা অঙ্ক করার ক্ষেত্রে আমি আগে এটা একটু পরিষ্কার করে নিই। ধরো একটা অঙ্ক তোমাদের বই থেকে করাই, তাহলে বুঝতে সুবিধে হবে। বলছে 1 ডজন কলার দাম 36 টাকা, তাহলে 18টি কলার দাম কত হবে? 1 ডজন কলার দাম 36 টাকা, তাহলে 1 ডজন কলা, 1 ডজন কলা সমান কটি কলা? আমরা সবাই জানি 12টি কলা। 12টি কলা। আমরা যখন ঐকিক নিয়ম করব তখন কিন্তু গণিতটাকে একটা সমস্যা আকারে একটা টেবিলের মধ্যে সাজিয়ে নেব। সাজানোর ক্ষেত্রে যেটা মান বের করতে হবে, সেই সাজানোর ক্ষেত্রে সেই রাশিটাকে আমরা ডান দিকে রাখবো। এটা কিন্তু নিয়ম, মনে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডান দিকে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঐকিক নিয়ম সবসময় ডান দিকে রাখতে হবে। তাহলে কি বললাম, আমরা ঐকিক নিয়ম করার সময় এখানে দেখছি 1 ডজন কলা মানে 12টি কলা। এই 1 ডজন কলার দাম বলা আছে 36 টাকা। আমি 18টি কলার দাম কত হবে বের করব। তাহলে এখানে আছে কলার সংখ্যা আর মূল্য, এই দুটো রাশি আছে। তাহলে আমি কি বের করব? আমাকে বলেছে যে 18টি কলার দাম কত, তাহলে 18টি কলার মূল্য বের করব কত। তাহলে যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবো। তাহলে দুটো রাশি, একটা হচ্ছে কলার সংখ্যা আর একটা হচ্ছে মূল্য। তাহলে আমি এইটা লিখবো, সমস্যাটি হলো, এরকম লিখতে হয়, সাজিয়ে নিতে হয়। সমস্যাটি হলো, প্রথমে কি আছে না কলার সংখ্যা, আর বের করতে হবে আমাকে মূল্য। তাহলে মূল্যটাকে ডান দিকে রাখবো, তাহলে কলার সংখ্যাটাকে বাম দিকে রাখি। তাহলে কি লিখবো? কলার সংখ্যা, ব্র্যাকেটে টি দিয়ে দেবে, এককটা দিয়ে দেবে অবশ্যই। আর ওদিকে কি লিখবো? মূল্য। মূল্য এখানে টাকাতে, সবসময় যে রাশিটা লিখবে সেই রাশির এককটা ব্র্যাকেটে লিখে দেবে। তাহলে কলার সংখ্যা আমি প্রথমে দেখেছি যে 1 ডজন কলার দাম 36 টাকা। 1 ডজন কলা মানে 12টি, তাহলে আমি এখানে লিখবো 12টি। তাহলে 12টি কলার দাম কত টাকা? 36 টাকা। তাহলে আমাকে বলেছে এখানে 18টি কলার দাম কত বের করতে হবে। তাহলে 18টি কলা, তার নিচে লিখবো 18টি। এই 18টি কলার দাম কত হবে সেটা হচ্ছে জিজ্ঞাসা, সেইটা হচ্ছে কি না জিজ্ঞাসা চিহ্ন দেব, এটা বের করতে হবে। তাহলে আমাকে প্রথম কাজ, যেমন আমি ওই কিনির প্রথম কাজ বলেছি, তাহলে কি 12টি কলার দাম 36 টাকা, তাহলে একটি কলার দাম কত বার করবো আগে। তাহলে আমি ভাষাতে লিখবো, এইখানে আমি লিখছি যে 12টি কলার দাম কত টাকা? 36 টাকা। তাহলে একটি কলার দাম কি হবে? একটি কলার দাম আমি ডট ডট দিয়ে লিখবো, তাহলে কত হবে? নিশ্চয়ই কম হবে না বেশি হবে? নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে কি হবে? ভাগ করতে হবে। তাহলে 36 ভাজিত 12।
আমরা এখানে ভাগ চিহ্ন এখানে দিতে পারি বা ডিভাইডেড বাই মানে বাই চিহ্ন যেটা লিখতে পারি, ওটাকে ভাগ করা বোঝায়। 36/12 টাকা। আর এটা ভাগ করে নিতে পারো, না ভাগ করে এখন রেখে দিতে পারো। তারপরে আমি কি লিখব, 18টি কলার দাম কত। তাহলে কি হবে, এখানে 36/12 তো আগে থেকে ছিল, 36/12 তো আগে থেকে ছিল। এবার আমরা করব কি না, 18টি কলার দাম। তাহলে 18টি কলার দাম বেশি হবে না কম হবে? যেখানে 12টি কলার দাম 36 টাকা, একটি কলার দাম কম বলে আমি ভাগ করেছি, তাহলে এটা একটা কলার দাম, তাহলে 18টি কলার দাম তার তুলনায় কী হবে, বেশি হবে। এই জন্য তখন আমরা কি করব না, গুণ করে দেবো। গুণটা যখন একটা কোনো সংখ্যা গুণ তা সেটা লবের সঙ্গে গুণ হয়, তাই জন্য আমি এই 18টা এখানে আমি গুণ করে দিলাম। এবার আমরা কাটাকাটি শিখেছি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা ভগ্নাংশ যেটা শিখেছি সেইভাবে করব। আমি এক ঘাই করে দিতে পারি, এখানে কত হবে, 12 3 36, 36 হয়ে গেল। তাহলে কি হলো, 3 গুণিতক 18 করে থাকলো, তাহলে 3-এর সঙ্গে গুণ করে 18 লিখে দিলাম। তাহলে 18 3 কত হয়, 54। আমরা এখানে কি লিখবো, 54 টাকা লিখে দেবো। তাহলে লাস্টে আমরা ভাষাতে লিখবো যে অতএব 18টি কলার দাম, 18টি কলার দাম 54 টাকা। এই হলো একটা ঐকিক নিয়মের সরল সম্পর্কের জিনিসের পরিমাণ ও তার মূল্যের সঙ্গে সম্পর্কযুক্ত একটা ঐকিক নিয়মের সম্পূর্ণরূপের একটা কিন্তু গণিত। এইভাবে যদি আমরা গণিতটা করি তাহলে কিন্তু আমরা ঠিকঠাক জায়গায় আমরা উত্তরটা মেলাতে চাই। তাহলে এইগুলো একটা মোটামুটি ঐকিক নিয়মের একটা অঙ্ক। এরপর ধরো সময় আর দূরত্ব আর একটা অঙ্ক আমি ঐকিক সরল সম্পর্কে দেখে দিই। সরল সম্পর্কে তোমাদের বই থেকেই হোক, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। ধরো এখানে বলা আছে এক ব্যক্তি গরুর গাড়ি চেপে 3 ঘন্টায় 15 কিলোমিটার পথ গেল। তাহলে ঘন্টা মানে সময়, আর কতটা পথ গেছে না 15 কিলোমিটার পথ গেছে, তাহলে মানে নিশ্চয়ই সময় আর দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে 3 ঘন্টা সে 15 কিলোমিটার পথ গেল, তাহলে ওই একই গতিবেগে যদি সে যায় তাহলে সে 21 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগবে। তাহলে এটাও সে একই রকম কন্ডিশনের অঙ্ক। আমি সময় দূরত্বের যে অঙ্কটা করি ঠিক একই রকমভাবে সমস্যাটি হলো এখানে আমাকে তুলতে হবে। ঐকিক নিয়ম করার আগে আমাকে সমস্যাটি কন্ডিশনটা কি আছে সেটা আগে কিন্তু শর্ট আকারে কিন্তু লিখে নিতে হবে। লিখে নিলে কিন্তু তাহলে কিন্তু অঙ্কটা করা অনেকটা সুবিধে হবে, বুঝতেও সুবিধে হবে। তাহলে এখানে আমার অঙ্কটা কী ছিল যে এক ব্যক্তি গরুর গাড়ি চেপে 3 ঘন্টায় 15 কিলোমিটার পথ গেছে। 21 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগবে। তাহলে কি বের করতে হবে, কি সময়। তাহলে সময়টাকে ডান দিকে রাখবো, আগে বলে দিয়েছি। তাহলে বাম দিকে কি রাখবো, দূরত্ব। তাহলে দূরত্ব, তাহলে আমি লিখি, তাহলে বাম দিকে আমি লিখবো দূরত্ব। দূরত্বের এককটা এখানে কিসে দেওয়া আছে, গণিতে বইতে অঙ্কে যে এককটা থাকবে সেই এককটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে দূরত্বের এককটা কিসে আছে না কিলোমিটারে আছে, আমি কিলোমিটার দিয়ে দিলাম। আর বের করতে হবে কি, সময় বের করতে হবে। তাহলে এপাশে আমি সময়টা লিখব, সময় দেখার এখানে কী এককে দেওয়া আছে, ঘন্টায় দেওয়া আছে, তাহলে আমি এখানে ঘন্টা লিখব। সময়টা কী এককে দেওয়া আছে, ঘন্টা, তাহলে আমি এটা দিলাম। তাহলে আমি প্রথমে কন্ডিশনটা কি বলা ছিল অঙ্কের ক্ষেত্রে যে 3 ঘন্টায় 15 কিলোমিটার পথ যায়। তাহলে 3 ঘন্টায় 15 কিলোমিটার পথ, তাহলে আমি ঘুরিয়ে ভাবছি যে 15 কিলোমিটার পথ যায় 3 ঘন্টায়, তাহলে আমি এখানে লিখবো 15 কিলোমিটার পথ যায় কত ঘন্টায়, 3 ঘন্টা। ঠিক একইটাকে বলে দিয়েছে যে তাহলে 21 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগবে। তাহলে আমি 21 কিলোমিটার মানে দূরত্ব, তাহলে 21 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে যেটা বের করতে হবে সেটা জিজ্ঞাসা দিলাম। তাহলে আমাকে সময় বের করতে, সময়টাকে আমি ডান দিকে রেখে দিয়েছি। এবার একই রকমভাবে আমি অঙ্কটা করার চেষ্টা করব। অঙ্কটা আমি এখানেই করছি। তাহলে আমি কীরকমভাবে লিখব যে 15 কিলোমিটার বা 15 কিমি পথ যায় কত সময়ে, পথ যায় 3 ঘন্টা। তাহলে একই রকমভাবে আমরা ঐকিক নিয়ম যেটা দেখেছি, একটির বের করতে হবে। তাহলে 1 কিলোমিটার পথ যায় কত ঘন্টায় যাবে, বেশি সময় যাবে না কম সময় যাবে, নিশ্চয়ই কম সময় যাবে। তাই জন্য কী ভাগ করতে হবে, যেইটা ডান দিকে থাকবে সেটা কিন্তু সবসময় উপরে হবে, আর যেটা বাম দিকে থাকবে সেটা কিন্তু নিচে হবে। অর্থাৎ এটা হবে ভাজ্য, এটা হবে ভাজক। তাহলে আমরা কি করব, 3/15। ঠিক একই রকমভাবে আমরা করব কি, 21 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। তাহলে আমরা এখানে ভাগ করতে পারি, না করে এখানেও করতে পারি, লাস্টে করতে পারি। তাহলে 21 কিলোমিটার পথ যায়, কী করব না 3/15 লিখলাম।
তাহলে 21 কিলোমিটার পথ যেতে নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাহলে যেটা ছিল তার সঙ্গে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে কত দিয়ে গুণ করব, 21 দিয়ে গুণ করব। বলেছি একটা সংখ্যা গুণ মানে সেটা লবের সঙ্গে গুণ, তাই জন্য লবের উপরে গুণ করে দিলাম। তাহলে এবার কি করব, কাটাকাটি করব, 3 5 এ 15, তারপরে কিন্তু 21কে 5 দিয়ে কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে কি করব, এখানে একটু ঘন্টা মিনিট সেকেন্ডের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে কি করব আমি, তাহলে আমি দেখছি এখানে 21/5 এটা কি হলো, ঘন্টা হয়ে গেল। তাহলে 21/5 ঘন্টা মানে কত ঘন্টা কত মিনিট একটু করে নিতে হবে। তাহলে কি করে করব, একটু আমি যদি পূর্ণ সংখ্যা ভেঙে নিই, তাহলে দেখছি আমি যদি 21কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 5 4 এ 20, কি চলে নেমে এলো, 1 নেমে এলো। তাহলে কি হবে, কন্ডিশনটা অঙ্কটা দাঁড়াবে যে 4 পূর্ণ 1 5 ঘন্টা। এই 4 পূর্ণ 1 5 ঘন্টা, এই 4 পূর্ণ 1 5 ঘন্টাকে কী করে ভাঙতে হয় আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। 4 পূর্ণ 1 5 ঘন্টা, 4 পূর্ণ 1 5 ঘন্টা, এটা কী করে ভাঙবো না, আমি এটা লিখতে পারি 4 ঘন্টা যুক্ত 1 5 ঘন্টা থাকলো। তাহলে 4 ঘন্টাটা 4 ঘন্টা থাকলো, প্লাস এই যে 1 5, এই 1 5 ঘন্টাটাকে আমি মিনিটে করব। আমরা 1 ঘন্টা সময় কত মিনিট জানি, 60 মিনিট, তাহলে আমি ওটা 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে এইটাকে আমি কি করব, 60 দিয়ে গুণ করে দেবো, মিনিট হয়ে গেল। তাহলে এটা কাটাকাটি করো, 5 12 60, তাহলে কি পেলাম, 4 ঘন্টা আর 1 আর 12 গুণ করলে 12 মিনিট। আর আমি যোগ চিহ্ন লিখবো না, আমি লিখতে পারি 4 ঘন্টা 12 মিনিট। তাহলে এই অঙ্কের ক্যালকুলেশানটা আমার দাঁড়াবে 4 ঘন্টা 12 মিনিট। নিশ্চয়ই আমি সরল সম্পর্কে ঐকিক নিয়ম করার ক্ষেত্রে যে নিয়মগুলো বলছি নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এইভাবে যদি অঙ্কগুলো করো, আমি যে সমস্যাটা একটা ঘন্টা মিনিটের সমস্যা আসতে পারে, সেই সমস্যা দিয়ে কিন্তু আমি একটা অঙ্ক বুঝিয়ে দিলাম। যদি কোনো কারণে কন্ডিশন থাকে, কেউ যদি এইখানে পর্যন্ত রেখেও দেয়, সে কিন্তু নাম্বার পাবে। তবে সেই ভালো যে ঘন্টা মিনিটটাকে যদি প্রকাশ করে দেয়, তাহলে সেটাই ভালো। তাহলে এইভাবে সরল সম্পর্কে যতগুলো মানে যেরকম আইটেমের অঙ্কগুলো হয়, একই রকম সময় কার্যের একই রকম অঙ্ক, একই কন্ডিশন হবে, এরকম করলে উত্তর পাওয়া যাবে। তাহলে মোটামুটি ঐকিক নিয়মের সরল সম্পর্কজনিত যেভাবে যে কন্ডিশনগুলো আছে, যে সম্পর্ক, যে বিভিন্ন রাশির যে সম্পর্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিন্তু এইভাবে করলে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো কিন্তু বাড়িতে বসে করতে পারবো। তাহলে এবার চলা যাক ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে আমি লিখে রেখেছি একটা জিনিস, সম্পর্ক লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। একটা উদাহরণ দেওয়া যাক, আর ঘটনাটা কি, তাহলে এটা যখন হয়ে গেছে আমি এটা মুছে দিচ্ছি। ব্যস্ত সম্পর্ক, ধরো আমাদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে, স্পোর্টস হচ্ছে, অ্যানুয়াল স্পোর্টস। সেখানে দেখা গেল কোনো এক বছর আমাদের স্কুলের খাবার সংখ্যা নির্দিষ্ট, ধরো 100টা প্যাকেট আছে। 100টা প্যাকেট আমরা বিস্কুট নিয়ে এসেছি স্কুলে, 100টি প্যাকেট বিস্কুট আছে। এই 100টা প্যাকেট বিস্কুট ধরো 20 জন স্টুডেন্ট খেতে পারে, 20 জন স্টুডেন্ট 100টা প্যাকেট বিস্কুট খেয়ে নিতে পারে। এবার ধরো এই যে 20 জন বিস্কুট যদি সে 100টি প্যাকেট বিস্কুট খেয়ে নেয়, তাহলে আমরা কোনো কারণে শিশুর সংখ্যা বেড়ে গেল। যখন 20 জন শিশু, আগে একটু বলে দিই, যখন 20 জন শিশু যখন 100টি বিস্কুট প্যাকেট খাচ্ছিল, তখন প্রত্যেক কটা করে বিস্কুট পাচ্ছিল, বিস্কুট সংখ্যাটা কত ছিল? তাহলে নিশ্চয়ই 20 জন যদি 20 জন যদি 100টি পায়, 100টি বিস্কুট খেতে পারে, তাহলে একজন কত খেতে পারে? আমরা তখন কি একজন খেতে পারে মানে কত? 100/20। 100 যখন 20 হচ্ছে, তখন আমরা কি দেখছি, প্রত্যেকে কত করে পাচ্ছে? 5টি করে পাচ্ছে। কিন্তু যখনই 25 জন হচ্ছে, আমি যদি 25 জন করি, তখন কি হচ্ছে না, 100কে 25 দিয়ে তখন ভাগ করবো, তখন কত করে পাচ্ছে? 4টি। তাহলে এখানে এই যে বিস্কুট সংখ্যাটা, যখন 20 জন ছিল, প্রত্যেকে তখন কিন্তু পাচ্ছিল 5টি করে। আর যখনই 25 জন হলো, তখন কিন্তু বিস্কুট পাচ্ছে 4টি করে, বিস্কুট প্যাকেট পাচ্ছে 4টি করে।
তাহলে যেই ছাত্র সংখ্যা বেড়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু খাদ্যের পরিমাণ বা বিস্কুটের সংখ্যা কিন্তু কমে গেল। অর্থাৎ আমি দেখছি, আমি এর আগের অঙ্ক যখন করেছিলাম একটা রাশি দুটো রাশির সঙ্গে যখন কম্পেয়ার করছিলাম, একটা রাশি বাড়ার সঙ্গে আরেকটা বাড়ছিল, একটা কমার সঙ্গে সঙ্গে আরেকটা কমছিল। কিন্তু এইখানে আমি দেখছি যেই ছাত্র সংখ্যা স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু 20 ছিল যখন ছিল তখন কিন্তু নির্দিষ্ট পরিমাণ খাবারটা ছিল, যদি ওখানে সেখানে কিন্তু প্রত্যেকে 5টি করে বিস্কুট প্যাকেট পেয়েছিল। যেই ছাত্র সংখ্যা বেড়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু 4টি করে হয়ে গেছে। অর্থাৎ ছাত্র সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিস্কুট সংখ্যা কিন্তু কমে গেছে। তাহলে এমন যদি সম্পর্ক, আমরা বিপরীত সম্পর্ক, বাড়ছে একটা আর একটা কমে যাচ্ছে, তাহলে এমন যদি হয় একটা রাশি বাড়ার সঙ্গে সঙ্গে অপর রাশিটা যদি কমতে থাকে তাহলে এই দুটো রাশির সঙ্গে বিপরীত সম্পর্ক বা একে বলা হবে ব্যস্ত সম্পর্ক। এটা আমি ব্যস্ত সম্পর্ক লিখেছি, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে বলতে পারো, তোমরা বলতে পারো বিপরীত সম্পর্ক, তোমরা বলতে পারো। ঠিক আছে, দেখা যাক এই বিপরীত সম্পর্কে যা কিছু অঙ্ক আমরা করা যায় কিনা। বিষয়টা যে একটা রাশি বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপর রাশিটা কিভাবে বাড়ছে, বা একটা রাশি কমার সঙ্গে সঙ্গে অপর রাশিটা কিভাবে বাড়ছে, সেই জিনিসটা আমরা অঙ্ক করলে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। দেখা যাক একটা অঙ্ক উদাহরণ দিয়ে বোঝানো যাক। তাহলে বইয়ের অঙ্কই করা যাক। ধরো একটা অঙ্ক, 15 জন যদি 10 দিনে একটি রাস্তা তৈরি করতে পারে তাহলে 25 জন কত দিনে ওই রাস্তাটি তৈরি করতে পারবে। 15 জন মানে লোক সংখ্যা, আর একটা রাস্তা মানে ধরো এখান থেকে আমাদের স্কুলের রোডটা খুব খারাপ, এই স্কুল রোডটা এই বছর হয়তো পাকা হবে। এই রোডটাকে আমরা পাকা করার জন্য কি করা হয়েছে না, এখানে বলা আছে যেহেতু 15 জন লোক, তাহলে 15 জন লোক লাগানো হয়েছে। এই 15 জন লোক প্রথমে লাগিয়ে ওই রোডটাকে তৈরি করতে 10 দিন সময় লাগবে। কিন্তু বলা হচ্ছে যে না, বর্ষা টর্ষা এসে যাবে, ছাত্রছাত্রীদের আসতে সমস্যা হচ্ছে, ওই রোডটাকে তাড়াতাড়ি করতে হবে। তাহলে কী করতে হবে, লোক সংখ্যা বাড়াতে হবে। এই জন্য লোক সংখ্যা কী করেছে, যেখানে 15 জন লোক ছিল সেখানে আমরা কী করেছি না 25 জন লোক বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই রাস্তাটা তৈরি করতে কত সময় লাগে আমরা দেখি বাড়ে না কমে লোক দিন সংখ্যাটা। তাহলে আমার প্রথম কাজ হবে ওই নিয়ম করতে গেলে যখন আমরা সম্পর্কটা তৈরি করব, সমস্যাটি যখন তৈরি করব, যেটা বের করতে হবে সেটাকে ডান দিকে রাখবো। তাহলে এটাকে আমাকে কী বের করতে হবে, অঙ্কটা আর একবার পড়ছি যে 15 জন যদি 10 দিনে একটি রাস্তা তৈরি করতে পারে তাহলে 25 জন লোক কত দিনে রাস্তাটি তৈরি করতে পারবে। মানে আমাকে বের করতে হবে দিন সংখ্যা, তাহলে দিন সংখ্যাটাকে আমাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমি করব কি, সমস্যাটি হলো বা গণিতের ভাষায় সমস্যাটি হলো কেউ লিখতে পারে। তাহলে আমাকে কি বের করতে হবে, দিন সংখ্যা। তাহলে দিন সংখ্যা ডান দিকে, আর বাম দিকে থাকবে তার লোক সংখ্যা। তাহলে আমি এইদিকে লিখব লোক সংখ্যা। তাহলে লোক সংখ্যার ক্ষেত্রে এককটা কী হয়, জন হয়। আমার 5 জন কি 10 জন কি 20 জন বলি, এই জন্য জন হয় লিখেছি। আর ওইদিকে সময় এখানে এককটা কিসে আছে, দিনে আছে। সময় ঘন্টা হতে পারে, মিনিটে হতে পারে, সেকেন্ডে হতে পারে, বা দিনে হতে পারে, বা বছর হতে পারে। এখানে দিন আছে, আমি দিন লিখলাম। তাহলে দেখছি এখানে বলেছে 15 জন লোক 10 দিনে কাজ করতে পারে। তাহলে লোক সংখ্যা এখানে 15 জন কত দিনে করতে পারে, 10 দিনে করতে পারে। এবার ওই কী করতে পারবে না, একটা রাস্তার পরিমাণটা কিন্তু নির্দিষ্ট। রাস্তাটা কিন্তু আমাদের কাকদ্বীপ থেকে স্কুল পর্যন্ত এই রাস্তাটাই কিন্তু রাস্তা, কিন্তু অন্য কোনো রাস্তা না, ওই রাস্তার কথা ভাবছি। তাহলে 15 জন লোক 10 দিনে ওই রাস্তাটা তৈরি করতে পারবে। এবার আমরা বলছি যে না, কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, তাই জন্য আমরা লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি। কী করেছি না, 15 জন লোকের জায়গায় আরও 10 জন বাড়িয়ে দিয়েছি। তাহলে কতজন হবে, 25 জন। তাহলে 25 জন লোক ওই রাস্তাটা তৈরি করতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। যেটা বের করতে সেটা আমি জিজ্ঞাসা দিয়ে দিয়েছি। তাহলে দিন সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে চলে যাওয়া যাক, আমরা অঙ্কটা করি। কীভাবে করিব না, 15 জন লোক রাস্তা করে, রাস্তাটি করতে পারে কত দিনে, 10 দিনে। আমি কিন্তু এই অঙ্কটা কিন্তু নিচে করবো, আমার এখানে জায়গা নেই বলে তোমাদের বুঝতে আমি এখানে করেছি। ঠিক আছে, এবার করব কি, 15 জন লোক রাস্তাটি করতে পারে 10 দিনে। এবার করবো সে একই রকম ওই কি নিয়মে, একটির মানে একে। তাহলে একজন লোক ওই রাস্তাটি করতে পারে কত দিনে। যেখানে ওই রাস্তাটি করতে আমার 15 জন লোকের 10 দিন সময় লাগে, সেখানে যদি কেউ করে, একজন ব্যক্তি করে, সেখানে রাস্তাটি তাড়াতাড়ি করতে সময় লাগবে বেশি দিন না কম দিন। নিশ্চয়ই একজন যখন করবে কাজটা সে অনেক দিন ধরে করবে, তাহলে অনেক দিন সংখ্যা বাড়বে। তাহলে দিন সংখ্যা বাড়লে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে যেই রাশিটা আছে এই রাশিটা গুণ করব। তাহলে কি করব না,
10 গুণিতক 15, 10 গুণিতক 15 এটা দিন হয়ে গেল। তাহলে 15 জন লোক রাস্তাটি করতে পারে 10 দিনে, একজন লোক রাস্তাটি কত দিনে করতে পারবে? আমি দেখলাম যে একজন লোকের করতে সময় বেশি লাগবে, তাই জন্য আমরা গুণ করে দিয়েছি, তাহলে 10 × 15 করেছি। এবার কী আছে অঙ্কে কী আছে, 25 জন লোক কতদিনে করবে, তাহলে আমরা আবার পরে আসবো 25 জন লোক। 25 জন লোক রাস্তাটি করতে পারবে, তো 25 জন লোককে লাগানো হয়েছে, একজনের পরিবর্তে 25 জন লোক লাগানো হয়েছে, তাহলে কি তাড়াতাড়ি শেষ হবে, মানে কম দিন লাগবে না বেশি দিন লাগবে? মানে সে একজন লোক যে সময় নিত 25 জন লোক তার তুলনায় কী হবে, কম সময় নেবে, তার মানে কম সময় লাগলে কী হবে, কম হলে কী হবে, ভাগ করতে হবে। তাহলে আমি এটা যা ছিল সেটাকে আমি ভাগ করব, তাহলে কী করব 10 গুণিতক 15/25 এত দিন। এবার যেমন কাটাকাটি শিখেছি আমরা, তাহলে 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 × 5 = 25, আর এটা কি হবে 5 × 3 = 15, তাহলে কত 2 আর 3 গুণ করবো, তাহলে 2 গুণিতক 3 মানে হচ্ছে 6। তাহলে আমি অতএব কী লিখব, যে 25 দিনে না 25 জন লোক রাস্তাটি তৈরি করতে 6 দিন সময় লাগবে। এখানে আমি একটু অঙ্কটা, নিশ্চয়ই এই পর্যন্ত অঙ্কটা বোঝা গেছে। একটা অঙ্ক খেয়াল করো, আমি যখন সরল সম্পর্ক অঙ্ক করেছিলাম সেখানে আমি দেখেছিলাম দুটো রাশির ক্ষেত্রে দেখেছিলাম উপরে যে রাশিটা ছিল তার সঙ্গে কিন্তু এটা কী করেছিলাম, ভাগ করেছিলাম, আর একের পর যে জিনিসটা ঘটেছিল দ্বিতীয় স্টেপে যেটা কী করেছিলাম, গুণ করেছিলাম। কিন্তু ব্যস্ত সম্পর্কে একটু খেয়াল রাখো, যখন আমি একটা রাশির ক্ষেত্রে বের করেছি সেখানে কিন্তু গুণ করেছি, তার পরের স্টেপে যখন করেছিলাম তখন সেখানে গুণ করেছিলাম, কিন্তু তাই এখানে কিন্তু সেটাকে ভাগ করেছি, অর্থাৎ ঘটনাটা কিন্তু বিপরীত। সেখানে আমি প্রথমে ভাগ তারপরে গুণ, এখানে কিন্তু প্রথমে গুণ তারপরে ভাগ। এই জিনিসটা মাথায় রাখবে, সরল সম্পর্কে ব্যস্ত সম্পর্কে এই কন্ডিশনটা দুটো যদি মাথায় রাখে, উল্টো ঘটনা, তাহলে অঙ্ক করার কোনো ব্যাপার না, একদম সহজভাবে অঙ্কগুলো কিন্তু করতে পারবে। তাহলে কি আর একটা অঙ্ক করে দেওয়া যাবে? ঠিক আছে, আরেকটা অঙ্ক করে যাও, লাস্ট অঙ্ক। এই লাস্ট অঙ্ক করে দেওয়ার পর তোমাদের HW থাকবে, সেটা বলে দেওয়া হবে। লাস্ট অঙ্ক আর একটা করে দিচ্ছি, একটু নতুন প্রসেস, মানে জাস্ট অঙ্কটার সঙ্গে একটা জিনিস যুক্ত করা আছে, সেই অঙ্কটা আমি শুধু করে দিচ্ছি। আর যা আছে বইতে সব অঙ্কগুলো কিন্তু আমরা সবই পারবে। অঙ্কটা বলি তাহলে, 6 জন ঘরামি 4 দিনে একটি ঘর বানাতে পারে। ঘরামি মানে যারা ঘরটর ভেঙে টেঙে যায়, যারা ঘরটর তৈরি করে তাদেরকে ঘরামি বলে। বলছে এখানে 6 জন ঘরামি 4 দিনে একটি ঘর বানাতে পারে। 3 দিনে কাজটি শেষ করতে হলে আর কতজন ঘরামি নিয়োগ করতে হবে? লাস্টে বলেছে 3 দিনে আমি কাজটা শেষ করব, ঘরটা তৈরি করব, শেষ করে দেবো, করলে আমাকে আর কতজন, মানে আরও কতজন আমাকে ঘরামি কিন্তু নিয়োগ করতে হবে। একই রকম কন্ডিশান আমার এখানে কি আছে, 6 জন ঘরামি 4 দিনে, তাহলে এখানে লোক সংখ্যা না লিখে আমরা শুধু লিখব ঘরামির সংখ্যা, ঘরামির সংখ্যা জন। আর কত দিনে কাজটা করতে পারে বলেছে, নিশ্চয়ই দিন সংখ্যা আছে, হ্যাঁ 4 দিনে। তাহলে আমি এখানে কি লিখব, 6 জন ঘরামি কতদিনে কাজটা করতে পারে, 4 দিনে, তুলব 4 দিনে। এবার বলছে আমাকে কাজটা করতে 3 দিনে, 3 দিনে আমি কাজটা শেষ করে দিতে চাইছি। আমি 3 দিনে কাজটা, আমি ওই ঘরটাকে আমি যেখানে 6 জন ঘরামি 4 দিনে কাজটা করতে পারতো, আমি কাজটা কি করব না 3 দিনে কাজটি শেষ করতে হবে। সরি, একটু অঙ্ক ভুলে গেছে, আমাকে যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখতে হবে, যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখতে হবে। তাহলে আমাকে বের করতে হবে দিন সংখ্যা, না সরি ঘরামির সংখ্যা বের করতে হবে। তাহলে আমি এই দিকে দিন সংখ্যাটা লিখব, তাহলে আমি এই দিকে লিখব দিন সংখ্যা, দিন সংখ্যা ব্র্যাকেটে লিখব, বা সময় লিখতে পারি আমি সময়, তাহলে এককটা লিখতে পারবো, সময় ব্র্যাকেটে আমি লিখব দিন, আর হচ্ছে ঘরামির সংখ্যা, ঘরামি সংখ্যা ব্র্যাকেটে লিখব জন। যেহেতু আমাকে ঘরামির সংখ্যা বের করতে হবে, তাহলে ওটাকে আমি ডান দিকে রাখবো, তাহলে ওইটা ডান দিকে লিখলাম। তাহলে এখানে দেখছি আমি, তাহলে 4 দিনে
6 জন ঘরামি লাগে ঘরটা তৈরি করতে। এবার আমি কাজটা 2 দিনের মধ্যে করতে চাই, তাহলে 2 দিনের মধ্যে কাজটা করতে গেলে কতজন ঘরামি নতুন নিয়োগ করতে হবে? কতজন ঘরামি? 6 জন আছে, আরও নিশ্চয়ই আমি যেখানে 4 দিনে কাজটা 6 জন লাগে, আমি যদি কম দিনে করতে যাই তাহলে নিশ্চয়ই আরও বেশি লোক নিয়োগ করতে হবে। তাহলে আর কতজন নিয়োগ করতে হবে সেটা বের করতে হবে। ঠিক একই রকম আমি অঙ্কটা করি, তাহলে একই রকমভাবে আমরা লিখব যে 4 দিনে ঘর তৈরি করতে পারে, ঘরটি তৈরি করতে পারে 6 জন ঘরামি। তাহলে একদিনে ঘরটি তৈরি করতে পারবে কমজন না বেশি করে? যেখানে 4 দিনে ঘরটি তৈরি করতে 6 জন ঘরামি লাগবে, আমি যদি একদিনে ঘরটা তৈরি করে ফেলি তাহলে নিশ্চয়ই আমাকে আরও বেশি কি লাগবে? আরও বেশি ঘরামি লাগবে। তখন কি করতে? গুণ করতে হবে। তাহলে কি করব আমরা? না 4-এর সঙ্গে আগে 6 লিখি, 6-এর সঙ্গে 4 গুণ ঘরামি লাগবে। এবার 2 দিনে কাজটা শেষ করবে, তাহলে 2 দিনে ঘরটি তৈরি করতে হলে তাহলে কি করতে হবে? যা ছিল একদিনে যতজন লাগবে 2 দিনে তৈরি করতে গেলে তাহলে কম লাগবে, তাহলে ভাগ করব। তাহলে কি করব? না 6 × 4/2 লাগবে। এবার যেমন কাটাকাটি করব, তাহলে কত হবে? 2 দুগুণে 4, তাহলে কত লাগবে? 6 দুগুণে 12, তাহলে 12 জন। তাহলে আমি দেখছি 2 দিনের মধ্যে কাজটি শেষ করতে হলে আমার 12 জন ঘরামি লাগবে। আমার অঙ্কে কিন্তু বলা ছিল যে 2 দিনের মধ্যে কাজটি শেষ করতে হলে আর কতজন ঘরামি লাগবে, তাহলে আর কতজন ঘরামি লাগবে। তাহলে আমি দেখছি অলরেডি আছে কিন্তু 6 জন ঘরামি, আমি দেখছি 2 দিনের মধ্যে কাজটা শেষ করতে গেলে লাগবে কিন্তু অঙ্ক বেরোচ্ছে 12 জন ঘরামি। তাহলে আর নতুন করে কতজন ঘরামি লাগবে? তাহলে কি করতে হবে? আমার লাগবে 12 জন, আছে 6 জন, তাহলে আর কত লাগবে? তাহলে 12 থেকে 6 বাদ দেবো, তাহলে কত হবে? 6 জন। তাহলে এখানে লিখতে হবে আরও ঘরামি লাগবে সমান ওই 12 - 6 সমান 6 জন। এই হলো ঐকিক নিয়মের সমস্ত নিয়মযুক্ত বিভিন্ন অঙ্কগুলো বলা হলো। এইভাবে তোমরা অঙ্কগুলো করো। HW দেখা আছে এখানে পৃষ্ঠা নম্বর 91-তে 1 থেকে 7, পৃষ্ঠা নম্বর 93 1 থেকে 6, পৃষ্ঠা নম্বর 96 পৃষ্ঠা 96-তে 1 থেকে 12, এবং অনুশীলনী নিজে করো 15-তে সমস্ত অঙ্কগুলো বাড়িতে বসে করবে। নিশ্চয়ই তোমরা পারবে। সমস্যা হলে স্কুলে এলে আমরা তোমাদের সমস্যার সমাধান করে দেবো। বেস্ট অফ লাক, ভালো থেকো, পুজো ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও। আবার নিশ্চয়ই দেখা হবে, হলে আবার নতুন অঙ্ক শেখা হবে।